আমাদের ভালো লাগাতে সকলকে অনেক 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 স্বাগত জানিয়ে আমার আজকের গল্প আরম্ভ করছি। আজকের গল্প নির্হারা। গল্পটি তাহলে শুরু করি। অফিস থেকে ফিরে দরজায় কড়া নাড়তেই মা দরজা খুলে দিলেন। রোজকার মতো মার হাতে বাজারের থলি দিয়ে উঠোনের কোণে রাখা বালতির জলে পা ধোয় তিমির। সারাদিনের প্যাচপ্যাচে গরমে টি শার্টটা লেপ্টে আছে গায়ে। সকালের সময় হয় না, তাই সন্ধ্যায় বাড়ি ফেরার সময় বাজারটা সেরে আসি। বেশ কচি পটল এনেছিস তো? পটলের ডালনা মালা খুব ভালোবাসে। দিদি এসেছে নাকি? একটু অবাক হয় তিমির। এই তো দিন সাতেক আগে মালা ঘুরে গেল। রনিকে হস্টেল থেকে নিয়ে এসেছিল তিমির। রবিবার দুপুরে জমিয়ে রান্না করলো মালা। মাথা দিয়ে মুগ ডাল, বেগুনি, কাতলা মাছের কালিয়া। শিলাও বেশ খুশি ছিল। ডালা থেকে যে সম্বন্ধটা এসেছে তারা ওকে পছন্দ হয়েছে জানিয়েছে। পরের দিন সকালে অফিস যাওয়ার আগে রনিকে হস্টেলে পৌঁছে দিল তিমির। মালাও সকাল সকাল বেরিয়ে গেল। বলেছিল মাসখানেক পরে আসবে। সাধারণত সপ্তাহের শেষে আসে। আজ তো সবে সোমবার। চান করে গায়ে একটু পাউডার ছেটালো তিমির। তারপর মার দেওয়া লালচে চায়ের চুমুক, দুমুঠো তেলমুড়ি, ব্যাস পুরো ফ্রেশ। আমি একটু ঘুরে আসি মা। আসছি রে দিদি, থাকবি তো আজ? ঘাড় কাত করে হ্যাঁ বলে মালা। হলো কি, এত চুপচাপ কেন? প্রশ্ন করতে গিয়েও নিজেকে সামলে নেয় তিমির। তারপর চটিটা পায়ে গলিয়ে বেরিয়ে আসে। সমুর দোকানটা চুম্বকের মতো টানে। টিনের গুমটির সামনে দুটো বেঞ্চি পাতা। সেখানেই কেউ বসে, কেউ দাঁড়িয়ে রাজা উজির মারে ওরা। পাড়ার ছোট মারামারি থেকে ইউক্রেনের যুদ্ধ, সবকিছু নিয়েই খানিকটা কচকচানি। তারপরেই হঠাৎ ভাগ সালা, যে যার আখের গুছোচ্ছে। আমরাই কপচে মরি। এই ছিচকে চাকরি করতে আর ভালো লাগে না। চল সবাই মিলে একটা ব্যবসা করি। সমু, আর এক রাউন্ড চা দিয়ে দে ভাই। এতটুকু কাগজের কাপগুলো কোথা থেকে জোগাড় করিস বলতো? সমুকেই আমাদের কোম্পানির সিইও করব। তুখোর ব্যবসা বুদ্ধি। এসব হিজিবিজি বকতে বকতেই 8:30 বেজে যায়। তখন তিমিরকে উঠতেই হয়। কুসুমের বাড়িতে একবার টোকা না দিলে মহারানীর মুখ হাঁড়ি। ব্যাপারটা রোজ রোজ ভালো দেখায় না, সে কথাটাই বুঝতে চায় না। বিশেষত ছোট ভাইয়ের বিয়ের পর একেবারে বেপরোয়া। আপ্যায়ন অবশ্য মন্দ পায় না তিমির। ওর মা বাতে কাবু। সে প্রসঙ্গ উঠলে থামে না। বাবা চুপচাপ একটা চৌকিতে শুয়ে ট্রেনের টাইম টেবিল থেকে বেণীমাধব শিলের পাঁজি অবধি সবই পড়েন। আগে নাকি এমন ছিলেন না। ব্যবসাটা ডোবার পর থেকে এই হাল। বড় ছেলে বিয়ে করে আলাদা হয়েছে। ছোট ছেলে বিয়ে করলেও এখনো একসাথে থাকে। দরজা অবধি তিমিরকে এগিয়ে দেয় কুসুম। বলে, তোমার মায়ের সঙ্গে কথা হয়েছে? আর কটা দিন সবুর করো। শিলার বিয়েটা এবার লাগবে মনে হচ্ছে। সে তো আগেও দুবার বিয়ে ঠিক হয়ে ভাঙলো। আমার অবস্থাটা তুমি মোটে বোঝো না। অপরাধী মুখে হাসার চেষ্টা করে তিমির। আলতো করে কুসুমের গালে টোকা দিয়ে বলে, আর একটু সবুর করো ম্যাডাম। বাড়ি যেতে যেতে অনেকবার ভাবা ভাবনাটা আবার ভাবে তিমির। কেটে কুটিয়ে হাতে যা পায় সব দিক সামলে চলা কঠিন। যদি শিলার বিয়েটা সত্যি হয়ে যায় আর দিদির মাইনের টাকায় রনির পড়ার খরচটা হয়ে যায়, তবেই কুসুমের বাবার সঙ্গে বিয়ের ব্যাপারে কথা বলা যায়। কুসুমকেই বা আর কতদিন অপেক্ষা করাবে তিমির? বাড়ি ফিরে দেখলো টিউশনি থেকে ফিরে রান্নাঘরে রুটি বেলছে শিলা। মা ভাজছেন। দিদি ঘর অন্ধকার করে চুপচাপ শুয়ে। দিদির কি শরীর খারাপ? চাপা গলায় রান্নাঘরের দরজায় দাঁড়িয়ে জানতে চায় তিমির। তেমন কিছু তো বলল না। ওরা নাকি 3-4 দিনের জন্য কোথায় বেড়াতে গেছেন, তাই ছুটি দিয়েছেন। মাত্র 3-4 দিনের ছুটি? তাহলে 2 ব্যাগ ভর্তি জামা কাপড় এনেছে কেন? শিলা রুটি বেলা থামিয়ে ফিস ফিস করে জিজ্ঞেস করে, অত জানি না বাপু, এবার খেতে বসতো। যাই মালাকে ডাকি। মার ডাকাডাকিতে অনেকক্ষণ পর এলো মালা। চুপচাপ দুটো রুটি খেয়ে উঠে গেল।
কারোর সঙ্গে একটাও কথা বলল না। বছর চারেক আগে দুর্গাপুর থেকে রনিকে নিয়ে যখন পাকাপাকি চলে এসেছিল মালা, তখনও এমনি অন্যমনস্ক থাকতো। কথা বলতো যেন কোন দূর থেকে, কুয়াশা জড়ানো গলায়। পরের দিন অস্বস্তি নিয়ে অফিসে গেল তিমির। সকালে উঠে জানলার ধারে মালাকে বসে থাকতে দেখেছে। চোখ দুটো ফাঁকা, আকাশে মেলা। মালা কি এখনো অশোকদার কথা ভাবে, এত অপমানের পরেও? নাকি কাজের জায়গাতেই কোনো গোলমাল? সেনগুপ্ত সাহেব খুব ভদ্র, মিসেস সেনগুপ্তর ব্যবহারও চমৎকার। গত 2 বছরে ও বাড়িতে কোনো খারাপ অভিজ্ঞতা মালার হয়নি। প্রথম দিকে তিমিরও কয়েকবার ওদের বাড়িতে গেছে মালা কেমন আছে দেখতে। সল্টলেকের ছবির মতো দোতলা বাড়ি, গ্যারেজে নীল গাড়ি, ঘন কার্পেটের ওপর ভারী সোফা। বেশ লেগেছিল তিমিরের। মিসেস সেনগুপ্ত যত্ন করে কোনোদিন ঠান্ডা রসগোল্লার পায়েস, কোনোদিন পুডিং খাইয়েছেন। মালার তারিফ করে বলেছেন, কি লক্ষ্মী মেয়ে তোমার দিদি, ও আশায় আমার বাড়িটা ভরে উঠেছে। টুসি ইউকেতে চলে যাওয়ার পর এত ফাঁকা লাগতো। একমাত্র মেয়ে বিদেশ চলে যাওয়ার পর ওরা লেখাপড়া জানা ভদ্র একটি মেয়ে খুঁজছিলেন, যে মিসেস সেনগুপ্তকে সঙ্গ দিতে পারবে, আবার সংসারটাও একটু দেখে শুনে রাখবে। পেসমেকার বসার পর মিসেস সেনগুপ্তকে একটু সাবধানে থাকতে হয়। তবে 2 জন কাজের লোক রয়েছে, মালাকে বিশেষ খাটতে হয় না। কখনো মিসেস সেনগুপ্তর আলমারি গুছিয়ে দেয়, কখনো রান্নাঘরের তদারকি করে। ওনার সাথে বসে টিভি দেখে, গল্প করে। থাকার জন্য সুন্দর একটা খোলামেলা ঘর পেয়েছে মালা। প্রথম যখন কাজটার কথা রায়দা বলেছিলেন, চমকে উঠেছিল তিমির। অপমানিত লেগেছিল। শুনতেই গভর্নেস, আসলে তো ঝি। কথাটা মালাকে বলতেই পারেনি, কিন্তু মা শুনে বেশ আগ্রহী হলেন। বললেন, দেখ না, মাসে 10,000 টাকা। রনিকে হস্টেলে রেখে ভালো স্কুলে পড়াতে চায় মালা। তার ব্যবস্থা তো খানিকটা হয়ে যাবে। তুইও 2 দিন পর বিয়ে থা করবি, খরচ বাড়বে। কিন্তু অশোকদা যদি কিছু মনে করে? থামতো, সে আছে তার আনন্দে। ছেলে বউ বেঁচে আছে কি না একবার খোঁজও নেয় না। আমি মালাকে কাজটার কথা বলে দেখি, যদি রাজি হয়। তুমি বুঝতে পারছো না মা, কাজটা তো ঠিক। তিমির আমতা আমতা করে। তোর কোথায় লাগছে বুঝি রে, কিন্তু কি করবি বল, সবই ওর ভাগ্য। পেটে তেমন বিদ্যেও নেই যে অন্য কাজ করবে। তোর বাবা কেন রে সাত তাড়াতাড়ি বিয়ে দিল ওর? শুধু ছেলে দেখতে ভালো আর রোজগার ভালো, এটুকুই কি সব? ছেলের স্বভাব চরিত্র সব কিছু কি আর আগে থেকে জানা যায় মা? বাবা যা করেছিলেন ভালোর জন্যই করেছিলেন। তুমি বরং একবার দিদির সঙ্গে কথা বলো। মালা কিন্তু চট করে রাজি হয়ে গেল। ওদেরও পছন্দ হয়ে গেল মালাকে। রনিকে বোর্ডিং স্কুলে ভর্তি করিয়ে মালা যখন সল্টলেকে কাজে জয়েন করলো, খুব অপরাধ বোধ হতো তিমিরের। বাবা থাকলে কি এভাবে কাজে পাঠাতে পারতেন? আস্তে আস্তে মালাই সেটা কাটিয়ে দিল। চাপা ভাবটা কেটে গিয়ে অনেক প্রাণোচ্ছল লাগে তাকে। ও আসবে জানলে রনিকে বোর্ডিং থেকে নিয়ে আসে তিমির। সকলে মিলে হইচই করে 2-3টে দিন কাটে। মালা কখনো 4টে কাপ বা একটা সুন্দর টেবিল ক্লথ মাকে দিয়ে বলে, কাল কাকিমার সঙ্গে নিউ মার্কেট গিয়েছিলাম, কাকিমাই তোমার জন্য কিনে দিলেন। তিমিরের মনে হচ্ছিল পরিবারটির সঙ্গে যেন এক আত্মীয়তা গড়ে উঠছে মালার। হঠাৎ কি যে হলো? ওরা কি কোনো অপমান করেছেন মালাকে? যদি সত্যি অপমান করে থাকেন, তিমিরও ছেড়ে দেবে না। আজ না হয় মধ্যবিত্ত জীবনের তলানিতে এসে ঠেকেছে। একসময় বাবা তো মাঝারি গোছের একটা চাকরি করতেন। খুব সচ্ছলতা না থাকলেও অভাবের এমন কামড় ছিল না। হঠাৎ ওদের নিস্তরঙ্গ জীবনে কেমন এক ঘূর্ণিঝড় উঠল। রাত হলেই বাবার ফ্যাক্টরির সহকর্মীরা আসতেন। অনেক রাত অবধি কথাবার্তা চলত। একটা দম চাপা আতঙ্ক, যে কোনো দিন বাবার মাইনে বন্ধ হয়ে যাবে। হলো তাই। ফ্যাক্টরি লকআউটের পরে সেই তেজি মানুষটা ভাঙতে শুরু করলেন। সেই সময় মালার মাধ্যমিক পরীক্ষা। বাড়ির এই অবস্থায় ভালো করে পড়তে পারেনি। কোনো মতে পরীক্ষা দিলেও অঙ্কে ফেল করলো।
দিশেহারা হয়ে বাবা মালার সম্বন্ধ খুঁজতে শুরু করলেন। সেই সময় বাবার কোনো বন্ধু এই যোগাযোগটা করিয়ে দিয়েছিলেন। ছেলের দুর্গাপুরে হোটেলের ব্যবসা, রোজগার ভালো, একাই থাকে, বাড়ির সবাই কলকাতায়। বাড়িতে কিছু টাকা পাঠালেই দায়িত্ব শেষ। মালাকে ওদের পছন্দ হলো, তড়িঘড়ি বিয়ে হয়ে গেল। ট্রেনে ওঠার সময় খুব কেঁদেছিল মালা। তার বছর খানেকের মধ্যে স্ট্রোকে বাবা চলে গেলেন। তিমির তখন সবে 11-এ। বাবার সামান্য জমানো টাকায় কোনো মতে সংসার চলত। সকালে বিকালে টিউশনি করে বিকম অবধি টানলো। তারপর তো বছর 5 ধরে একটা ছোট ফার্মে অ্যাকাউন্টসের কাজ দেখছে। সেদিন বাড়িতে ফিরেও মালাকে একই অবস্থায় দেখল তিমির। এলো চুলে জানলার ধারে চুপচাপ বসে আছে। ও বরাবরই এরকম চাপা। রনি হওয়ার পর মালা যখন দুর্গাপুরে ফিরল, তিমির কয়েকদিন গিয়ে ওদের সঙ্গে ছিল। ছোট ভাড়া ভারী, কিন্তু মালা ছবির মতো সাজিয়ে রেখেছিল। সামনে বারান্দায় টবে বাগান করেছিল। সারাদিন ঘরের কাজ করত, বাচ্চার দেখাশোনা করত, তবু গুনগুন করে গান গাইত। হৃদয় আমার প্রকাশ হলো অনন্ত আকাশে। অশোকদা সকালে বেরিয়ে যেত, ফিরত অনেক রাতে। মালা চাপা গলায় বলতো, এ কয়েকদিন একটু আগে এলেই পারো। কি যে এত কাজ! কেন, তোমাকে জবাবদিহি করবো নাকি? বেশি বক বক করে মুঠ খিঁচড়ে দিও না। সারাদিন খেটে খুটে এসে বউয়ের লেকচার শুনবো? অশোকদা জড়ালো গলায় আরও কি সব বলতে থাকতো। মালা কথা বাড়াতো না। চলে আসার দিন তিমির মালাকে জিজ্ঞেস করেছিল, অশোকদা এত রাত অবধি কোথায় থাকে? কি জানি, বোধহয় বন্ধুদের সঙ্গে আড্ডা মারে। তোকে নিয়ে কখনো বেড়াতে যায় না? আমার ঘরই ভালো লাগে, হাসলো মালা। রনির যখন বছর 6 বয়স, ওকে নিয়ে পাকাপাকি ভাবে চলে এলো মালা। কেন যে এলো স্পষ্ট করে বলেনি কোনোদিন। তিমির খোঁজ নিয়ে জেনেছে অশোকদা কোনো মহিলার সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছে। সম্পর্ক এত গাঢ়, মালা সেখানে অতিরিক্ত। খুব গরমের পর আকাশে কালচে মেঘের প্রলেপ। শিলার বিয়ের ব্যাপারটা এগোচ্ছে। তিমির অফিস থেকে কতটা লোন পেতে পারে খোঁজ খবর নিচ্ছে। শিলার মুখও ঝলমলে, কুসুমেরও। মালা শুধু চুপচাপ বৃষ্টি দেখে। 7 দিন কেটে গেল, কাজে ফেরার নাম নেই। নতুন মাস পড়তে চলেছে। রনির স্কুলের ফিসটাও দিয়ে আসা দরকার। কাজে যাবি না দিদি? একদিন সরাসরি জানতে চাইল তিমির। না। কেন? চুপ করেই রইল মালা। অনেক চেষ্টা করেও মালার কাছে কোনো উত্তর পেল না তিমির। অফিসের রায়দা হঠাৎ জিজ্ঞেস করলেন, তোমার দিদি নাকি দুর্গাপুরে ফিরে যাচ্ছে? কে বলল? তিমির অবাক গলায় জানতে চাইল। সেনগুপ্ত সাহেবের সাথে কাল একটা অনুষ্ঠানে দেখা হলো। উনি বলেছিলেন তোমার দিদিকে ওরা খুব মিস করবেন। একেবারে বাড়ির মেয়ের মতো হতে হয়ে গিয়েছিল। কিন্তু স্বামীর সঙ্গে যখন সব ঠিক হয়ে গেছে, আটকাতে তো পারেন না। আমি তো শুনে একটু অবাক হলাম। বলনি তো আমাকে? বলবো বলবো করে বলা হয়নি। ওই আবার বুঝি বৃষ্টি নামলো। প্রসঙ্গটা এড়িয়ে যাওয়ার চেষ্টা করে তিমির। রায়দার কথার মাথা মুন্ডু কিছুই বুঝতে পারছে না। মালার কি মাথা খারাপ হয়ে যাচ্ছে? এসব গল্প বানাবার মানে কি? অনেক ভেবে চিনতে অফিস থেকে বেরিয়ে সল্ট লেকের মিনিতে চড়ে বসল তিমির। সেনগুপ্ত সাহেব বাড়িতে নেই। মিসেস সেনগুপ্ত টিভি দেখছিলেন। তিমিরকে দেখে খুশি হলেন। মালা দুর্গাপুর চলে গেছে কিনা জানতে চাইলেন। তিমির অস্বস্তি জড়ানো গলায় বলল, কাকিমা, কয়েকটা কথা আপনাকে জিজ্ঞেস করব। মানে দিদি তো আপনার কাছে খুব ফ্রি ছিল। তা ছিল, কি জানতে চাইছো বলো? অশোকদার সঙ্গে যোগাযোগের ব্যাপারে দিদি আপনাকে কি বলেছে? ও তো বলল অশোক ওকে ফোন করে খুব ক্ষমা টমা চেয়ে নিয়েছে, দুর্গাপুরে ফিরে যেতে বলেছে। সব দিক চিন্তা করে মালাও রাজি হয়েছে। এই তো সেদিন আমাকে একটা পর্দার কাপড় পছন্দ করে দিতে বলল। পরে ও আর অশোক কিনে নিয়ে যাবে। মনে হচ্ছে সবটাই পাকলামি। তিমির উঠে দাঁড়াতে দাঁড়াতে বলে, বাড়িতে অশোকদার কথা বা দুর্গাপুরে ফিরে যাওয়ার কথা কিছু বলেনি। সে কি? মিসেস সেনগুপ্ত অবাক হয়ে তাকিয়ে থাকেন। বৃষ্টি কমার নাম নেই।
ভিজতে ভিজতেই বাসে উঠল তিমির। মা দরজা খুলে বললেন, এত রাত করলি? কাজ ছিল। মাকে পাশ কাটিয়ে মালার ঘরে ঢুকলো তিমির। জানলার ধারে বসে কি যেন সেলাই করছিল। দিদি, তিমিরের নিজের কাছেই গলাটা রুড়ো শোনালো। কি বলছিস? সেলাই থেকে চোখ না তুলে মালা সাড়া দিল। আজ সেনগুপ্ত সাহেবের বাড়ি গিয়েছিলাম। একটু যেন নড়ে উঠল মালা। অশোকদার সঙ্গে তোর কবে দেখা হয়েছে? কি রে, চুপ করে আছিস কেন? তুই কি সত্যি দুর্গাপুরে চলে যাচ্ছিস? না। আস্তে আস্তে মাথা নাড়ে মালা। তবে ওসব বলছিস কেন? কি জানি কেন যে ইচ্ছে হলো। তোর কি হয়েছে দিদি? জানি না রে ভাই। সেলাইটা মুড়ে রেখে জানালার শিক ধরে দাঁড়ায় মালা। অন্ধকারের দিকে চেয়ে আনমনে বলে, কাকিমার সঙ্গে নিউ মার্কেট গিয়ে সেদিন হঠাৎ তোদের অশোকদাকে দেখলাম বান্ধবীর সঙ্গে পর্দার কাপড় পছন্দ করছে। তোকে দেখতে পেয়েছিল? জানি না। আমার দুর্গাপুরের বাড়িটার কথা খুব মনে পড়ছিল। নিজে হাতে পর্দা বানিয়ে সাজিয়েছিলাম। তোর মনে আছে ভাই? পর্দাগুলোই সাদার উপর নীল ফুলের ঝাড়। সেদিন বাড়ি ফিরতেই কাকিমা বললেন, ওনার এক দিদি আসছেন কলকাতায় চিকিৎসা করাতে। আমি যেন এই ঘরটা ছেড়ে দিয়ে কনের ঘরে চলে যাই। ওনার বাড়ি উনি তো বলতেই পারেন, কিন্তু আমি যে রোজ এই ঘরের জানলা দিয়ে জারুল গাছটাকে দেখতাম। কনের ঘরের জানলা দিয়ে শুধু পাশের বাড়ির দেওয়াল। বলতো ভাই, কেন আমাকেই বারবার ঘর ছেড়ে দিতে হয়? সেই কবে অঙ্ক পরীক্ষাটা খারাপ দিয়ে ফেলেছিলাম, অমনি বাবা আমাকে ঘর থেকে পাঠিয়ে দিলেন কত দূরে। এই ঘর, কোণের ওই পড়ার টেবিল, জুঁই ফুলের গন্ধ, অনেকখানি আকাশ, আর তোদের সকলকে ছেড়ে কত দূরে চলে গেলাম। আবার দুর্গাপুরের সেই বাড়িটাকেও প্রাণ দিয়ে ভালোবাসলাম, তিল তিল করে সাজালাম। সেখান থেকেও তোর অশোকদা কেমন অনায়াসে তাড়িয়ে দিল আমায়। কাকিমাকে অত আপন ভাবতাম, উনিও কেমন অনায়াসে ঘরটা ছেড়ে দিতে বললেন। তা বলে চাকরিটা ছেড়ে দিলি? কি যে হলো! মিথ্যে কথা বললাম কাকিমাকে, মিথ্যে মিথ্যে পর্দার কাপড় পছন্দ করলাম। হয়তো তখনই আমার ঘরে ওই মেয়েটার সঙ্গে পর্দা টাঙাচ্ছে অশোক। বড্ড অপমান লাগছিল। আমি কি এতই তুচ্ছ? আগাছার মতো, যার যেমন খুশি উপড়ে ফেলবে বারবার। এমন একটা ঘর কি কোনো দিন পাবো না যেখান থেকে কেউ আমাকে চলে যেতে বলবে না? জল ভরা চোখে মালা অন্ধকারের দিকে চেয়ে থাকে। কি যেন বলতে চায় তিমির, তার আগেই নিচু গলায় মালা বলে, জানি এ ঘরেও বেশি দিন থাকা উচিত নয়। এখানে যে কুসুম আসবে, তখন তুইও আমাকে। বৃষ্টি বাড়ি। জানলার শিক ধরে মালা দাঁড়িয়েই থাকে। বিদ্যুৎ চমকাচ্ছে, ঝোড়ো হাওয়ায় বৃষ্টির ছাঁটে ভিজে যাচ্ছে ওর শাড়ি। তবু ওকে সরে আসতে বলতে পারে না তিমির। আজকের গল্প এখানেই সমাপ্ত। কলমে জনা মজুমদার, পাঠে জয়তী। ধন্যবাদ।